لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك। লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত আরাফাতের ময়দান। পবিত্র হজ পালনে জড়ো হচ্ছেন লাখ লাখ হাজি। বাংলা সহ 50টি ভাষায় অনুবাদ হবে খুতবা। রাতে যাবেন মুজদালিফায়। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। লঞ্চ, ট্রেনে গাদাগাদি। সড়ক পথে যানবাহনের দীর্ঘ লাইন। থেমে থেমে চলছে গাড়ি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ছুটির দিনে সকাল থেকে জমে উঠছে কোরবানির পশুর হাট। বেশি দাম হাঁকার অভিযোগ। গরু প্রতি অদৃশ্য ভাড়া আদায়ের অভিযোগ ব্যাপারীদের। ব্যবস্থার আশ্বাস র্যাবের। রাখাইনে সংঘাতের কারণে মিয়ানমারের জলপথ ব্যবহার করে সেন্ট মার্টিন যাওয়া আসা বন্ধ। গুজবে উত্তাল ফেসবুক। ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। আজ পবিত্র হজ। এরই মধ্যে মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাজিরা। সারাদিন অবস্থান করে শুনবেন খুতবা। পরে সেখান থেকে যাবেন মুজদালিফায়। কাল আবার মিনায় ফিরে পশু কোরবানি করবেন হাজিরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিজেকে ফিরে পেতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মুসলিম যারা হজ করতে এবছর এসেছেন এই মিনায় অবস্থান করেছেন। এই মিনা থেকে তারা এখন ছুটছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে অবস্থান করে তারা মূলত তাদের যে সৃষ্টিকর্তা অর্থাৎ স্রষ্টাকে এই জানানটুকু দেবেন যে হে রব, আমরা তোমার জন্য উপস্থিত হয়েছি। এই একটি বাক্যকে সামনে রেখেই দলে দলে কাতারে কাতারে গাড়িতে করে বিভিন্ন উপায়ে তারা এখন ছুটছে। আরাফার ময়দানে উপস্থিতের মধ্য দিয়েই হজের যে মূল কাজ, ফরজ কাজ, সেটি কিন্তু শুরু হবে এবং আরাফাতের ময়দানটুকুই মূলত হজের সবচাইতে আকর্ষণীয় যে বিষয় সেটি। এখানে অবস্থান করলেই মূলত অনুষ্ঠিত হয় হজ। আরাফার ময়দানে যে কর্মসূচি অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন এবং সেখান থেকে আবার ফিরবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য। এবং রাত্রি যাপন শেষে অর্থাৎ 9 জিলহজের যেই কর্মসূচি সেটি শেষ করে 10ই জিলহজের যেই কর্মসূচি সেটিতে প্রবেশ করবেন মুসল্লিরা তথা হাজিরা। এবং 10ই জিলহজের ধারাবাহিক কর্মসূচি শেষ করে তারপর পর্যায়ক্রমে 11, 12 শেষ করেই কিন্তু সম্পন্ন করবেন পবিত্র হজ। বিগত বছরগুলোতে যেভাবে হজে আসার সুযোগ হচ্ছে এবং যেভাবে দেখেছি ঠিক তার ব্যতিক্রম দেখা গেছে এই বছরের পবিত্র হজ। অর্থাৎ এবারের পবিত্র হজ সম্পূর্ণভাবে একেবারে বিভিন্ন ধরনের নিরাপত্তার চাদরে মোড়ানো একটি পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র নগরী থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আরাফাতের পথে আছেন রিপোর্টার আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মিনায় সর্বশেষ যে ব্যক্তিটি ছিলেন তার গন্তব্য কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত যে স্থান আরাফার ময়দান এবং এর মধ্যেই আরাফার ময়দান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সেই বিখ্যাত তালবিয়া, মুখে মুখে সবার লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এই ময়দান জুড়ে কিন্তু আজকে সারাদিনই কিন্তু এই তালবিয়া চলবে এবং এই ময়দানে কিন্তু বলা চলে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। এবং এই হাজিদের কিন্তু এখানে অবস্থানের মধ্য দিয়ে মূলত হজের যে মূল যে ফরজ সেটা কিন্তু পালিত হবে। অর্থাৎ আরাফার দিবসে যে হজ হয় সে হজ কিন্তু এই দিনটাই সবচেয়ে বেশি পবিত্র। এই পবিত্র দিনের অপেক্ষায় কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তের অর্থাৎ এই বছর প্রায় বিশ্বের 180টি দেশের 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি এই বছরে হজে এসেছেন। তারা সকলেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে থেকে কিন্তু তারা মূলত আজকে তাদের যে চাওয়া, তাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর কাছে যে চাওয়া সেটি কিন্তু চাইবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা অনুযায়ী আজকের এই দিনেই কিন্তু বলা চলে এত অগণিত হারে মানুষকে ক্ষমা করবেন, যেটি আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ফেরেশতা বাহিনী আছে তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে তিনি আনন্দের সাথে বলবেন যে এরা কি চায়। অর্থাৎ এই জনসমুদ্র যে প্রাপ্তির জন্য এসেছে, অর্থাৎ কেউ খালি হাতে ফিরবে না এমনটাই প্রত্যাশা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা অনুযায়ী যেমনটি জানিয়েছেন যে যার হজ কবুল হবে অর্থাৎ যার হজ তার কাছে পছন্দ হবে তাকে তিনি নিষ্পাপ করে দেবেন এবং একেবারে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো
আমরা যেমনটি জানি আসলে পুরো পৃথিবী থেকেই যারা আসেন তাদের কাছে এই দিনটির যে আকর্ষণ, এই দিনটির যে চাওয়া, সেই চাওয়াটা যাতে তারা পরিপূর্ণভাবে পেতে পারেন তার জন্য সার্বক্ষণিক তারা ইবাদত বন্দেগীর মাধ্যমেই কিন্তু কাটান। এবং এখানের আজকের দিনে যে কর্মসূচি থাকে তাদের বলা চলে এখানে জোহর এবং আসর একত্রে তারা কিন্তু আদায় করেন। এই আদায় করার পর কিন্তু তারা সূর্যাস্ত অর্থাৎ মাগরিবের আজান দেওয়ার পরপরই কিন্তু তারা আবার এখান থেকে ফিরেন, অর্থাৎ আরাফার ময়দান থেকে খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য মুজদালিফার মাঠে ফিরেন। তো বলা চলে যে আরাফার দিনে যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য এর মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আরাফার ময়দান। সৌদি আরবের পবিত্র স্থান থেকে অর্থাৎ মিনা ও আরাফার মাঝামাঝি স্থান থেকে আরিফুর রহমান। পবিত্র হজের আনুষ্ঠানিকতার খবর জানছিলাম সৌদি আরব থেকে। এবার ঈদযাত্রার খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। এই মুহূর্তে টাঙ্গাইলের সল্লায় আছেন সহকর্মী কাদির তালুকদার, গাজীপুরের চান্দনায় আছেন রাজিবুল হাসান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুস সালেহী। সরাসরি শুরুতেই যাচ্ছে কাদিরের কাছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মানেই প্রতি বছরই ঈদযাত্রায় কিছু না কিছু ভোগান্তির একটি চিত্র ফুটে ওঠে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকেই ভোগান্তিতে পড়তে হয়েছে উত্তরবঙ্গের মানুষের। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর থেকেই উত্তরবঙ্গের প্রায় 23টি জেলার মানুষ কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। সেই উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রা প্রতি বছরই ভোগান্তি কিছু না কিছু হয়েই থাকে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। এবছরও গতকাল থেকেই ভোগান্তি শুরু হয়েছে। গতকালও সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভোগান্তিতে পড়তে হয়েছে। আজকেও সকাল থেকে দেখেছি যে ভোর থেকেই এই ঈদযাত্রার যে ভোগান্তি, যানজটের ভোগান্তি, সেই ভোগান্তি হয়েছে। আজকে একাধিকবার বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় টোল বন্ধ রাখা সহ বিভিন্ন যানবাহনের চাপ থাকার কারণেই এই ভোগান্তি শুরু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন বর্তমানে যে জায়গাটিতে রয়েছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে সল্লা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় এখন পর্যন্ত কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। ফলে এই যে যারা উত্তরবঙ্গগামী যারা ঈদযাত্রার যাত্রী রয়েছেন তারা কিন্তু চরমভাবে ভোগান্তির শিকার হয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার কর্তব্যরত যারা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে এখানে যে একাধিকবার গত রাতে টোল প্লাজা বন্ধ রাখা হয়েছে এবং আজকে যে পশুবাহী যে ট্রাক রয়েছে, অতিরিক্ত যে যানবাহন রয়েছে, সেই যানবাহন অতিরিক্ত পশুর ট্রাকের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই এই যানজটগুলো মুক্ত হবে বলে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত খবর। এবার চলে যাচ্ছি গাজীপুরের রাজিবুলের কাছে। গাজীপুরের সড়ক পরিস্থিতি যদি বলতে যাই তাহলে গাজীপুর চৌরাস্তা যে ফ্লাইওভার রয়েছে বিআরটি, এই ফ্লাইওভার কেন্দ্র করে দুই পাশেই অর্থাৎ ময়মনসিংহ থেকে যে সড়কটি এসে গাজীপুরে মোড়ে এসে একত্রিত হলো এবং ঢাকা থেকে যে সব যানবাহন গাজীপুর চৌরাস্তা পার হচ্ছে, এই দুই দিকের যানবাহনই কিন্তু যারা যাত্রী তাদের বেগ পেতে হচ্ছে, তাদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এই জায়গাটিতে এসে। একটু বলে রাখছি যে এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের ওঠার দিকটায় অর্থাৎ দক্ষিণ পাশে সেখানে কিন্তু গাড়ির জটলা লেগেই থাকে। কিছুক্ষণ আগেও আমরা যেটি দেখেছি যে প্রায় 5 কিলোমিটার সড়কে যানজট ছিল, তবে এই মুহূর্তে সেই যানজট আর নেই। এর কারণ হিসেবে বলতে পারি গাজীপুর চৌরাস্তা অর্থাৎ ঢাকা থেকে যেসব যানবাহন এসেছে সেই সকল যানবাহন 2 লেনে ছেড়ে দেওয়া হয়েছে ময়মনসিংহের দিকে এবং এই 2 লাইনে যানবাহন ছেড়ে দেওয়ার কারণে মূলত ঢাকার যে চাপ ছিল সেটি কিছুটা কমে এসেছে। এখন কিন্তু বলা যায় একেবারেই যানজট নেই। নিচের অংশেও আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের অংশেও কিন্তু অনেকটাই ফাঁকা। তবে এই পরিস্থিতি আসলেই কিছুক্ষণ পর পর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কখনো যানজট দেখা দিচ্ছে আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। এভাবেই মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যেসব যানবাহন চলাচল করছে এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। এই ছিল মোটামুটি গাজীপুর থেকে সড়ক পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা একটু রাজধানীতে ফিরতে চাই, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজমুল সালেহী।
3 নম্বর প্ল্যাটফর্মের যেইখানে দাঁড়িয়ে রয়েছি এই ট্রেনটির নাম একতা এক্সপ্রেস। এটি উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে যাবে। সকাল 10টা 15 মিনিটে এখান থেকে যাত্রা করার কথা এবং ট্রেনটি ইতোমধ্যেই এখানে এসে পৌঁছেছে, প্ল্যাটফর্মে আছে এবং এই ট্রেনটির যে ধোয়া মোছার কাজ তা সম্পূর্ণ হয়েছে। ট্রেনটি এখন ছেড়ে যাবার অপেক্ষায় এবং আপনি দেখছেন যে এখনও কিন্তু সেই ট্রেনটিতে যাত্রা যারা করতে ইচ্ছুক, যারা টিকিট কেটেছেন স্ট্যান্ডিং অথবা টিকিট যাদের রয়েছে, তারা এখন দৌড় দিয়ে আসছেন শেষ মুহূর্তে আসলে ট্রেনটিতে উঠে একটু জায়গা পাওয়ার জন্য। আমরা যতগুলো ট্রেন এখন পর্যন্ত দেখেছি উত্তরবঙ্গের ছেড়ে গেছে সকাল থেকে, তার মধ্যে রংপুর এক্সপ্রেস এবং দ্বিতীয় ট্রেন হিসেবে এই একতা এক্সপ্রেসকে বলতে পারি যাত্রী চাপ কিন্তু কিছুটা বেশি রয়েছে। এখানে যে আপনি দেখছেন যে ভিতরে জানালার যে দরজা রয়েছে, দরজার পাশে এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, একইভাবে কিন্তু মানুষ ভিতরে কিন্তু বলা চলে একেবারে গাদাগাদি অবস্থা। অন্য যে ট্রেনগুলো আছে পূর্বাঞ্চলের ট্রেন, বিশেষ করে সিলেট এবং চিটাগংয়ের ট্রেন, সে সমস্ত ট্রেনে কিন্তু আমরা এতটা ভিড় লক্ষ্য করিনি। তবে এবার এই পশ্চিমাঞ্চলের বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেন সকাল থেকে যে কয়েকটি ছেড়ে গেছে তাতে বলা চলে মোটামুটি সবগুলোতেই ভিড় না থাকলেও রংপুর এবং একতা এক্সপ্রেসের ভিড় আমরা লক্ষ্য করছি। এখনও কিন্তু ট্রেনটি এখান থেকে ছেড়ে যায়নি, হয়তো 5 মিনিটের মধ্যে ছেড়ে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ এটির সমস্ত ছেড়ে যাবার আগে যত ধরনের প্রস্তুতি দরকার, পরীক্ষা নিরীক্ষা দরকার, তার সব কিছু হয়ে গেছে। আজকে সারাদিনে 43টি আন্তনগর ট্রেন ছাড়া মোট লোকাল কমিউটার মেল মিলিয়ে 69টি ট্রেন কমলাপুর ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাবে। সেই সারাদিনের সেই ট্রেনে অন্তত আজকে 1.5 লক্ষাধিক মানুষ ঢাকা ছাড়তে পারবে রেলপথে এবং রেলপথ মন্ত্রণালয় বলছে তাদের যে সক্ষমতা তা আজকে 1.5 লাখের মতো। 2টি আজকে ঈদ স্পেশাল যাচ্ছে, ঈদ স্পেশাল 2টি সহ মোট 43টি আন্তনগর ট্রেন এবং বাকিগুলো মেল লোকাল এবং কমিউটার 69টি। আজকে সারাদিনে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি এখন পর্যন্ত। যেহেতু শিডিউল বিপর্যয় না থাকায় শিডিউল যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন। যদিও উত্তরবঙ্গের 2-1টি ট্রেনে আমরা অতিরিক্ত ভিড় লক্ষ্য করেছি। এই ব্যবসা গরমেও মানুষ বলছে যেহেতু ট্রেনটি সঠিক সময়ে যাত্রা করছে, সুতরাং তাদের যাত্রা অনেকটা স্বস্তিদায়ক ঈদ যাত্রা হবে বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। ঈদযাত্রার খবর জানছিলাম কমলাপুর রেল স্টেশন, গাজীপুর ও টাঙ্গাইল থেকে। সকাল থেকে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। এই মুহূর্তে রাজধানীর মিরপুরের পশুর হাটে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীর পশুর হাটগুলো সবগুলোতেই জমজমাট, কিন্তু পশুর সরবরাহ ঠিক আছে। আমরা দেখছি প্রতিটা হাট ঘুরেই। আজকে মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে আছে আমরা, সেখানেও বেশি দেশাল জাতের অর্থাৎ দেশি যে গরুগুলো সেই গরুগুলো আমরা বেশি দেখছি। বড় আকারের যে গরু সেগুলো কিন্তু তুলনামূলক কম। সেক্ষেত্রে ব্যবসায়ীরা যেহেতু এবং খামারি যারাই রয়েছে তারা কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু তারা বলছেন যে তারা বড় গরু আকারে বড় গরু কিন্তু কম লালন পালন করছেন। ছোট গরুগুলো বেশি যেহেতু চাহিদা এবং মাঝারি গরু বেশি চাহিদা, সেক্ষেত্রে তারা সেই গরুগুলো কিন্তু বেশি লালন পালন করেন এবং বাজারে নিয়ে আসছেন। তবে আজকে একদিনের আগে, ঈদের একদিন আগে কিন্তু সিনারিও যেটি আমরা দেখছি, চিত্র যেটি দেখছি, সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ বিক্রি হচ্ছে না। গরুর সরবরাহ অনেক রয়েছে কিন্তু পর্যাপ্ত বিক্রি হচ্ছে না। ক্রেতা আসছেন, দাম দর করছেন, কিন্তু এতটাই কম করছেন যেটি লোকসানের অবস্থায় চলে যাচ্ছে খামারিদের কি ব্যবসায়ীদের যারাই বলি। তারা বলছেন যে প্রতিটা গরুতে 10 থেকে 15 টাকা তাদের লোকসান হচ্ছে, 10 থেকে 15 হাজার টাকা। এই লোকসানের খড়গ বলা চলে যে প্রতি বছর তাদের মাথায় চেপে বসছে এবং এর বিপরীতে তারা আজকে যেটি অনেকেই বলছেন যে ঢাকায় তারা গরু নিয়ে আসবেন না, এমনটিও বলছেন যে এলাকায় অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যেখান থেকে তারা গরু নিয়ে আসেন তারা সেখানে কিন্তু দাম অনেকটাই কিন্তু বেশি পান, এমনটি বলছেন। এবং এখানে যে গরুটি 2 লাখ টাকা তার দাম চাচ্ছেন সেটি কিন্তু এলাকাতেই 2 লাখ টাকা, এরকম 2,10,000 টাকা বলেছিল, কিন্তু এখন ঢাকাতে সেই গরুর দাম বলা হচ্ছে যে 1,30,000, 1,40,000 এরকম দাম। তো সব মিলে তাদের লোকসানের কথা বলছেন এবং বিক্রি হবে কিনা যেহেতু ক্রেতার সংকট, সেটি কিন্তু তারা প্রশ্ন, তাদের কাছে আশঙ্কা তৈরি হয়েছে। তো আমার কাছে এই ছিল ঢাকা মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে পশু হাটের সবশেষ খবরাখবর। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম মিরপুর থেকে। ঈদ এলেই কাউন্টারে টিকিটের জন্য দীর্ঘ লাইন এখন অতীত। নারীর টানে বাড়ি ফেরার সেই চিরাচরিত ভোগান্তি কমিয়েছে অনলাইন টিকিট ব্যবস্থা। একদিকে ঘরে বসেই কেনা যাচ্ছে টিকিট, আবার প্রথমবার ট্রেনের টিকিট কিনতে ন্যূনতম 1,000 টাকা বিকাশ পেমেন্ট করলেই আছে 100 টাকা ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ।
রেলপথের চিরাচরিত এই চিত্র জানান দেয় সময় হয়েছে নারীর টানে বাড়ি ফেরার। কেউ ফিরছেন একা, কেউ আবার পুরো পরিবার নিয়ে। ভিড়ের মাঝেও চোখে মুখে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ। এবার উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক পথের উন্নয়ন যেমন মসৃণ করেছে ঈদ যাত্রা, তেমনি অনলাইন টিকিট ব্যবস্থা ভোগান্তি কমিয়েছে কয়েক গুণ। আমার মতো প্রফেশনাল যারা, আমরা তো এখানে এসে টিকিট কাটার মতো সময় আমাদের কাছে নেই। আগে লাইনে দাঁড়াইতে হতো, হয়তো বা আমার কাজ ছেড়ে আসতে হতো এখানে। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি আমার অনলাইন থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট কিনে নিতে পারি। শুধু টিকিট কেনার ভোগান্তি কমাতেই সীমাবদ্ধ নয়, মোবাইল ব্যাংকিং সেবায় বাড়ি ফেরার আনন্দ দ্বিগুণ করতে রয়েছে নানান অফার। প্রথমবার ট্রেনের টিকিট কিনতে ন্যূনতম 1000 টাকা বিকাশ পেমেন্ট করলেই আছে 100 টাকা ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ। আমরা যখন টিকিট কাটি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পেয়ে থাকি। ডিসকাউন্ট পাইলে আমাদের টিকিটের মূল্যটা একটু কমে আসে। অবশ্যই আমাদের জন্য ভালো যদি বিকাশ যথাযথভাবে যদি সুবিধাটা দিয়ে থাকে। সময় বাঁচাতে ও ভোগান্তি কমাতে সব পথেই অনলাইন টিকিট ব্যবস্থা ভবিষ্যতে আরো স্বচ্ছ ও সহজ করার দাবি যাত্রীদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। গণভবনে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। দাবি করেছিল গানসাটে, এবং আসলে কৃষকরাই সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না, সাধারণ জনগণ বিদ্যুৎ পাচ্ছে। সেখানেও 9 জন মানুষকে গুলি করে হত্যা করে। তাদের অপকর্মের ফলে যখন জনগণ তাদের উপরে বীতশ্রদ্ধ, সেই সময় ভোট চুরি করে 96 সালের 15ই ফেব্রুয়ারি, আমার মনে এটা সকলের মনে রাখা উচিত যে 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়। খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে। অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসেছে বলে খুব একটা বিরাট গর্ব। কিন্তু কি দেখা হলো, জনগণের আন্দোলনের ফলে 30শে মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়। অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা যে ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটোবেলায় দেখেছি, সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। ঠিক হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল। সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলেও খুব সুন্দর খুশবু আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল। সেগুলিও জিয়াউর রহমান কেটে ফেলে দেয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে রাস্তা, ওখানে একটা বিরাট বগনভিলার ঝাড় ছিল, সেখানে অনেক টুনটুনি পাখি ছিল। আমরা ছোটোবেলা রুটি টুটি নিয়ে ওখানে যেতাম, ওদেরকে খাবার দিতাম। সেগুলিও কেটে ফেলে দেয়। হাইকোর্টের সামনে বড় বড় 2টা গাছ, একটা মাত্র আছে এখন বট গাছ, আর একটা সেখানে অবশ্য ওটা নুরা পাগলার আখড়া ছিল, সবাই জানে। ওখানে ওই মাজার ঘিরেই ওখানে একটাই ছিল, সেটাও কিন্তু কেটে ফেলে দেয়। ঠিক এইভাবে সারা বাংলাদেশে মানে বৃক্ষ নিধন, এটাও কিন্তু তাদের একটা চরিত্র। এবং তার আর একটা নমুনা আপনারা পেয়েছেন 2013 সালে। আমরা সেই 84 সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। তখন তো রাজনীতি নিষিদ্ধ ছিল, তারপরেও আমরা কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন এসব কিন্তু তখনও বিশ্বে আসে নাই। কিন্তু আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না, আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো এটা আমাদের একটা মানে নীতি ছিল। তো তখন থেকে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং আমাদের কৃষক লীগের উপরেই আমরা দায়িত্ব দিই। তখন কৃষক লীগের সভাপতি ছিলেন। গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সময় সংবাদ। এরপরে সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মৌটুসী। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।